আচ্ছা, তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকলে গ্রাফটা আমরা কিভাবে ট্রাভেল করব তার দুটো অ্যালগরিদমের নাম জেনেছি। একটা হচ্ছে বিএফএস আর একটা ছিল হচ্ছে ডিএফএস। তো বিএফএস এর যে স্ট্র্যাটেজি আমরা এর আগের দিন হচ্ছে ইন ডিটেল অ্যালগরিদমটা দেখেছি যে কিভাবে কাজ করে। মেইন পয়েন্ট হচ্ছে যে একটা নোড থেকে সে আসলে একটা পার্টিকুলার, আমরা আসলে প্রথমে একটা গ্রাফটা আঁকায় ফেলি তারপর দেখি। তো যদি এটা আমাদের কোনো গ্রাফ হয় তাহলে বিএফএস কিভাবে কাজ করে? বিএফএস কাজ করে হচ্ছে আমাদের প্রথমে একটা সোর্স বলে দিতে হয়। লেটস সে এইটা হচ্ছে আমাদের সোর্স। এখান থেকে আমরা গ্রাফটা এক্সপ্লোর করা শুরু করব। তো বিএফএস এর স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমে আমরা এই সোর্স থেকে এক এজ দূরত্ব, আমরা বলবো এক হপ দূরত্বে যারা আছে সেসব নোডে যাব। তো আমাদের এই গ্রিন থেকে এক হপ দূরত্বে কোনগুলো আছে? এক হপ দূরত্বে আছে হচ্ছে এইগুলা, ধরেন এইগুলা। তো প্রথমে আমরা এই নোড গুলো ভিজিট করবো বা এই প্লেস গুলো ভিজিট করবো। তারপরের বার করবো কি, তারপরের বার হচ্ছে আমরা আরো এক হপ দূরত্বে যারা আছে তাদেরটা দেখবো। তাহলে আরো এক হপ দূরত্বে আছে হচ্ছে এই ব্লু গুলা থেকে আর এক হপ দূরে এইটা, এইটা আর এইটা। এটা হচ্ছে আমরা সেকেন্ড বারে ভিজিট করব। আর একেবারে লাস্টে ভিজিট হবে হচ্ছে আমাদের এইটা। এখানে যে কালার গুলো আছে কালার গুলো বোঝাচ্ছে হচ্ছে এগুলো একটা পার্টিকুলার ডিস্টেন্সে। সো ডিপ এই ব্লু কালার গুলা হচ্ছে এরা একেবারে প্রথমবারে ভিজিট হচ্ছে। এই ইয়েলো কালারটা হচ্ছে সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। আর এইটা হচ্ছে একেবারে লাস্টে ভিজিট হচ্ছে। তো এটা আমরা কিভাবে কোডে করব, ইমপ্লিমেন্টেশন কি করে হবে, তারপর সিমুলেশনও আমরা এর আগে ক্লাসে দেখেছি। তো আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে এটা উম, বুঝতে পরে যখন নিজের ট্রাই করেছেন, নাকি বুঝে গেছেন বা ট্রাই করেননি? কোনো প্রবলেম হলে বলেন। স্যার, কিউ এর মধ্যে ভ্যালুগুলো যদি আগে পরে রাখি তাহলে কি প্রবলেম হবে? কিউ এর মধ্যে ভ্যালুগুলা আগে পরে রাখবেন। এখন দেখেন, আমরা যখন কিউ পড়েছি, দেখেন আমরা যখন বলবো কিউ, কিউ এর বলে দেওয়ার সাথে সাথে কিন্তু কিউতে মাত্র আমাদের চারটা ফাংশন আছে। এন কিউ, ডি কিউ, পি আর হচ্ছে ইএসএনটি। এখন কিউতে আপনার নর্মালি ডাটা স্ট্রাকচার হিসেবে কিউতে আগে পরে ডাটা রাখার কোনো সুযোগ নেই। কিউতে রাখতে গেলে আপনাকে এন কিউ করেই রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের কিউ এর শর্ত। আপনি যদি কিউ এর মধ্যে আগে পরে টাকা রাখতে পারেন তাহলে সেটা কিউ থাকলো না। আর আপনার যেটা প্রশ্ন, আগে পরে রাখলে সমস্যা হবে কিনা, আগে পরে রাখলে সমস্যা হবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওই যে চারটা কোশ্চেন ছিল ওইটার মধ্যে স্যার 3 নাম্বারটা একটু ট্রাই করতেছিলাম, বাট ওইটা স্যার হইতেছিল না স্যার। কোশ্চেনে যাই আমি তাহলে। কতটা? এইটা? স্যার জি স্যার। এইটা যে আনওয়েটেড গ্রাফে আমরা যদি মানে এখানে বলতে শর্টেস্ট পাথ খুঁজে বের করতে, তাই না? আচ্ছা, জি স্যার। এখন আপনার এটা বুঝছিলেন যে কিপ ট্র্যাক অফ দ্য প্যারেন্টস। জি স্যার। আচ্ছা, আমরা তো এটা বুঝে থাকি, তাহলে এখন আমরা এটাও বুঝে ফেলবো যে কি করে পাথ পাওয়া যায়। তো একটু বলেন তো যে পাথের ব্যাপারটা কেমন ছিল, মানে এইগুলো, সরি সরি, এই যে প্যারেন্টস রাখার ব্যাপারটা কেমন ছিল? স্যার একটা এরে রাখতাম। একটা অ্যারে রাখবো, তারপর স্যার ওইটার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে প্যারেন্টের সোর্সের প্যারেন্টকে নাল করে রাখবো ফার্স্টে। নাল বা জিরো, হ্যাঁ নালই রাখবো, হ্যাঁ নাল। আমার ধরেন আমি একটু নাম্বার গুলো লিখি, মনে করেন এটা 0 নম্বর নোড, এটা 1, এটা 2, 3, 4, 5।
ফর এক্সাম্পল আমাদের 3 আমাদের সোর্স, 3 নাল। আচ্ছা, তারপর তারপর হচ্ছে স্যার ওই যে লুপ, হোয়াইল লুপে যখন ঢুকবো, ঢোকার পরে এনকিউ করার ঠিক পরে হচ্ছে ওই আইতম ইন্ডেক্সের প্যারেন্টকে হচ্ছে জে করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমাদের ধরেন একটা সাপোজ আমি এখানে এক্সাম্পল দিই। এক্সাম্পলটা মনে করেন এরকম, যে আমার মনে আছে যে আমরা হচ্ছে এরকম একটা ট্রি পাই, তাই না, জি স্যার। বিএফএস। তাহলে ব্যাপারটা হচ্ছে মানে আমরা যদি বলি যে 1 থেকে 4-এ যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, তাহলে এরকম হবে 1 থেকে 5-এ 6 যেতে হবে, 6 থেকে 5-এ যেতে হবে, 5 থেকে 4-এ যেতে হবে, তাই না? এটাই, এই যে 1 থেকে 6 যাব, 6 থেকে 5-এ যাব, 5 থেকে 4-এ যাব, তাই না? এই যে বিএফএস যে ট্রিটা দিছে, ওই ট্রির এজ ধরে ধরে আগালে আমরা আসলে শর্টেস্ট পাথটা পাই। এখন এই পাথটা আমরা পাবো কি করে? পাবো হচ্ছে আমাদের এই প্যারেন্ট অ্যারে থেকে। আমার যে নোডে যাওয়া লাগবে সেই নোডের প্যারেন্টকে ফলো করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি হচ্ছে সোর্স ভার্টেক্সে পৌঁছাচ্ছি। তো যদি আমরা এইটার এক্সাম্পল দিই, ধরেন এখানে অনেকগুলা নোড, আমাকে যদি 4-এ যেতে বলে, তো ফার্স্ট আমি করব কি, আমাদের যে অ্যারেটা আছে অ্যারে থেকে দেখব 4-এর প্যারেন্টস কে। এখানে 4-এর প্যারেন্টস হচ্ছে 5। তাহলে আমরা করব কি, আসলে আমাদের 4 থেকে 5 যেতে হবে আগে। এখন 5 তো আমাদের সোর্স না, ঠিক আছে? 5 যেহেতু আমাদের সোর্স না, আমাদের দেখতে হবে 5-এর প্যারেন্টকে। এখানে দেখা যাবে যখন 5 থাকবে, 5-এর প্যারেন্ট দেখা যাবে হচ্ছে 6। 6ও আমাদের সোর্স না, আমাদের সোর্স হচ্ছে 1। তার মানে হচ্ছে 5 থেকে আবার 6 যেতে হবে। আচ্ছা, এখন আমরা যখন 6 দেখব 6-এর প্যারেন্টস হচ্ছে 1। তার মানে আমরা এখন চলে গেলাম হচ্ছে সোর্সে। তাহলে আমাদের পাথ হচ্ছে এইটা, মানে রিকার্সিভলি কল করতে থাকতে হবে আমি যেখানে যেতে চাই, তার প্যারেন্টসকে, তার প্যারেন্টসকে, তার প্যারেন্টসকে, এমন করে করে যতক্ষণ না পর্যন্ত আমি এই সোর্সে চলে আসি। আপনি কি একটু আইডিয়া পাইছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই বাকিরাও কি বুঝতে পারছেন যে আসলে জি স্যার। পথ আমরা এই শর্টেস্ট পাথটা পাবো কি করে? পাথটা পাবো হচ্ছে রিপিটেডলি আমি যেই নোডে যেতে চাই সেই নোডের প্যারেন্টসকে রিপিটেডলি কল করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি হচ্ছে আমার সোর্স ভার্টেক্সে না পৌঁছাই। সোর্স ভার্টেক্সে পৌঁছাই সেটা বুঝবো কি করে? যখন আমি দেখবো আমার প্যারেন্টস নাল, তার মানে হচ্ছে আমি সোর্স। ঠিক আছে? আচ্ছা, আর এখানে কিন্তু মানে বিএফএস এর যদিও শর্টেস্ট পাথ পাওয়া যায়, এই ধরনের শর্টেস্ট পাথের একটা নাম আছে, এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। তার মানে হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা কেবলমাত্র সোর্স থেকে সব নোডের জন্য শর্টেস্ট পাথটা দিয়ে দেয়। তো আমরা এরপরে আমাদের সিলেবাসে ইনশাআল্লাহ আমরা যদি কভার করতে পারি এমন অনেক অ্যালগরিদম আছে যেগুলা অল পেয়ার শর্টেস্ট পাথ দেয়। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, আমি দুটো বুঝাই দিই একটু ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি যদি বিএফএস অ্যালগরিদমটা রান করি, যে কোনো আনওয়েটেড গ্রাফের জন্য বলতে পারবো যদি 3 সোর্স হয় আমি এরকম কোশ্চেন করতে পারবো যে 3 থেকে 0 নম্বর নোডে আমি কিভাবে যাব, বা শর্টেস্ট পাথ, অথবা 3 থেকে 9 নম্বর নোডে আমি কিভাবে যাব। তার মানে সবগুলা কোয়েরি আপনার এই সোর্স নোড থেকে হতে হবে। কিন্তু এমন অনেক অ্যালগরিদম আছে যেখানে আসলে এরকম কোয়েরিও করা যায় যে 1 থেকে 2 এর মধ্যে ডিসটেন্স কত, বা 4 থেকে 5 এর মধ্যে ডিসটেন্স কত, বা কিভাবে যাব। ওই ধরনের অ্যালগরিদমকে বলা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। আর আমি এখন যেটা করতেছি বিএফএস বা একটা পার্টিকুলার ক্লাস অফ অ্যালগরিদম আছে যেগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। মানে সেটা দিয়ে যদি অ্যালগরিদম সলভ করি তাহলে কেবল একটা জায়গা থেকে সব নোডের জন্য আমরা শর্টেস্ট পাথটা পাবো। বাট ওটা আমাদের এখন আলোচনার বিষয় না, ওটা যখন আমাদের অ্যাকচুয়ালি ওই ক্লাসের অ্যালগরিদম গুলো পড়বো তখন জেনে নিলে ভালো হবে। বাট আমাদের এখন যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে গ্রাফ এক্সপ্লোরেশনটা। তো বিএফএস টা বাই ডিফল্ট আনওয়েটেড গ্রাফের জন্য সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ হিসেবে কাজ করে ফেলে। আচ্ছা, তো আমার মনে হয় এই যে এটা বুঝে গেছেন তাই না? আপনাদের প্রবলেম ছিল বা
এই যে শর্টেস্ট পাথটা কিভাবে বের করতে হবে। ওকে, তো তাহলে আমি আগাই, ঠিক আছে। তো আমরা আজকে যেটা দেখলাম যে বিএফএস এর যেই মূল যেই আইডিয়া, সেটা হচ্ছে আমাদের বাসা থেকে বা আমাদের নতুন প্লেসে যাই, তো আমরা কি করতেছি, বাসা থেকে প্রথমে একটা পার্টিকুলার ডিস্টেন্সের জায়গাগুলোতে যাব, তারপর তার থেকে আরেকটু দূরের ডিস্টেন্সের জায়গাগুলো যাব, এরকম করে মানে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়াচ্ছে আমাদের সোর্স থেকে, এরকম একটা বিষয় আর কি। আর যে ক্লাস অফ অ্যালগরিদম আছে সেটাকে বলা হচ্ছে ডিএফএস। ডিএফএস হচ্ছে জাস্ট অপোজিট। তার মানে হচ্ছে এটা যদি আপনি ওই একটা নতুন জায়গায় দিয়ে নতুন আপনার বাসার আশেপাশে ঘোরার একটা ওই বিষয়ের সাথে তুলনা করেন, তাহলে সেটা হচ্ছে বাসা থেকে বেরোবো, যেই পথে যাব সেই পথটা শেষ না হওয়া পর্যন্ত যেতেই থাকবো, যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার বাসায় ব্যাক করবো। এটা তো আরেকটা স্ট্র্যাটেজি, তাই না? ধরেন আমি বাসা থেকে বেরোলাম, দুই চোখ যেখানে যাচ্ছে, সামনে পথ আছে তো হাঁটতেই থাকলাম, তো হাঁটতে হাঁটতে যখন পথ শেষ হয়ে যাবে তখন আমি আমার বাসায় আসবো, তারপরের দিন হচ্ছে অন্য একটা পথে যাবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো আমি হচ্ছে মানে এদের মূল থিমটা হচ্ছে এরকম। তো আমি করবো মানে আমাদের বুঝাবো, মানে আপনাদেরকে অ্যালগরিদম দেখাবো। তো এখানে দেখেন এক্সপ্লোর ডিপার ইন দ্য গ্রাফ, তার মানে হচ্ছে আগে যখন আমরা বিএফএস দেখতেছিলাম তখন সে প্রথমে ডিপ না, সে হচ্ছে উইথ বেশি বাড়ায়, মানে আমাদের একটা নোড থেকে তত জায়গায় যাওয়া যায় এক হপ ডিস্টেন্সে, সেখানে আগে যায়, তারপর হচ্ছে ওগুলা থেকে এক হপ ডিস্টেন্সে যে জায়গায় যাওয়া যায় সেসব জায়গায় যায়, এরকম করে কাজ করে। বাট এটা কি করে, এটা হচ্ছে এক্সপ্লোর ডিপার, যত দূরে যাওয়া যায় ওটা দেখে। আচ্ছা, তো এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে সাইকেল ডিটেক্ট করার জন্য। সাইকেল ডিটেক্ট আমাদের বিএসএস দিয়েও করা যায়। আর একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং এর জন্য। আচ্ছা, তো এই অ্যালগরিদমের জন্য আমরা একটু পরে যখন সিমুলেশন দেখব, সিমুলেশনের জন্য আমরা হচ্ছে তিনটা কালার মেনটেন করব। আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে সবগুলো নোট প্রথমে হচ্ছে হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে তারা আনভিজিটেড, সেখানে আমরা যাইনি কোনো সময়, নতুন। তো একটা নোট গ্রে হবে, মানে হোয়াইট থেকে কালার গ্রে করে দিব, যেটা আমরা হচ্ছে নতুন ডিসকভার করি, মানে নতুন ওইটাকে আমরা নতুন খুঁজে পাইছি। আর ব্ল্যাক করে দিব যদি আমরা ওই নোটটা নিয়ে কাজ শেষ হয়ে যায়। কারণ কাজ শেষ হওয়া মানেটা কি, সেটা আমরা হচ্ছে সিমুলেশনে বুঝবো। আমি এই সিডো কোড করা যায়, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এই আগে সিমুলেশনটা দেখে নিই, সিমুলেশনটা দেখলে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এই গ্রাফে আমাদের এটা হচ্ছে সোর্স ভার্টেক্স, এখান থেকে আমরা সব জায়গায় যাব। আচ্ছা, তো প্রথমে এটা হতে প্রথমে মনে করেন সব ইনিশিয়াল সব হোয়াইট, এখানে যে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা মনে করেন ব্লু না, এটা হচ্ছে হোয়াইট, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট, তো এখানে ব্লু করা হয়েছে, মনে করেন এই ব্লু কালারটা হচ্ছে হোয়াইট। তো প্রথমে সব আনভিজিটেড ছিল, আমি করছি কি এই এ নোটটা প্রথমে ডিসকভার করছি, তার মানে এটা আমি এখন গ্রে করে দিব, এটার উপর কাজ করতে হবে। আর এখানে যে ওয়ান দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলবো হচ্ছে টাইম, তার মানে হচ্ছে কোন সময় আমি এটাকে ডিসকভার করছি, এটা হচ্ছে একেবারে স্টেপ ওয়ানে, ফার্স্ট স্টেপে আমি এটা ডিসকভার করছি, এই জন্য টাইম ইকুয়াল টু 1 দেওয়া। তো আমার নিয়ম কি, আমি হচ্ছে আমার নোট থেকে দুটা পথ আছে, একটা হচ্ছে এই এজ আছে আর এই এজ আছে আর এই এজ আছে, আমি করব কি যে কোনো একটা পথ বরাবর আগাতে থাকবো। তবে করলাম কি, আমি হচ্ছে এই বরাবর গেছি, এই বরাবর যে আমি হচ্ছে নতুন আর একটা নোট ফার্স্ট ডিসকভার করছি। এই জন্য কি হয়েছে, আমার এই যে বিয়ের কালার ছিল আগে হচ্ছে হোয়াইট, আমি বলছি যে হচ্ছে ব্লুটাকে হোয়াইট ধরে নেন, তো এটাকে যেহেতু ফার্স্ট ডিসকভার করছি, এটার কালার হয়ে গেছে হচ্ছে গ্রে। এবং দেখেন
আমি যখন এতে ছিলাম হচ্ছে টাইম ইকুয়াল টু 1 এ, মানে একটা ফার্স্ট স্টেপে। আর আমি বি কে ডিসকভার করছি কখন, এক স্টেপ পরে। সো এর এই যে ফার্স্টের যে ঘরটা, এখানে দেখেন 2 লেখা আছে, তার মানে হচ্ছে এটা সেকেন্ড স্টেপে এটা আমি ডিসকভার করছি। আচ্ছা, এখানে রুলস সেম কেমন, আমাকে দেখতে হবে বি থেকে কোন কোন দিকে যাওয়া যায়, তার যে কোনো একটা দিকে চলা শুরু করতে হবে। আমি কি করছি, বি থেকে যাওয়া যায় দেখেন এই পথ অথবা এই পথ, আমি এখন এই দুটা থেকে যে কোনো একটা চুজ করব। তো আমি করছি কি, আমি হচ্ছে এইটা চুজ করছি, চুজ করে আমি হচ্ছে সি নোটটা ডিসকভার করছি। কাহিনী সেম, সি নোটটাকে আমরা হচ্ছে হোয়াইট থেকে গ্রে করে দিছি এবং এটাকে ডিসকভার করছি হচ্ছে টি ইকুয়াল টু 3 টাইমে। এখন আমার কাজ হচ্ছে সি থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেসব জায়গায় চলে যাওয়া। এখন কাহিনী হচ্ছে দেখেন, সি থেকে যাওয়া যায় হচ্ছে আমার 1 এ। এখন 1টা তো অলরেডি ডিসকভার, এখানে তো নতুন করে যাওয়ার কিছু নাই, তার মানে হচ্ছে এইখানে আসলে যাওয়া যাবে না, এটা তো আমরা গেছি একবার। এরপরে আর আসলে কোনো পথ নেই। পথ না হলে মানে কি, এখান থেকে আর যেহেতু অন্য কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, আমার সি নোডের কাজ শেষ। সি নোডের কাজ শেষ হলে আমরা বলবো কি, টি ইকুয়াল টু 4 টাইমে আসলে আমাদের সি এর কাজ শেষ হয়ে গেছে। তখন আমি করবো কি, এটাকে কালো করে দিব এবং এই যে সময় শেষ হয়েছে, আমি এই নোটটা ডিসকভার করছিলাম হচ্ছে টি ইকুয়াল টু 3 টাইমে, এবং তার পরের স্টেপে খুঁজে দেখি হচ্ছে আমার এই নোট থেকে যাওয়ার কোনো জায়গা নেই, তার মানে হচ্ছে আমার এই নোডের কাজ শেষ। যখন কাজ শেষ হবে তখন এসে দেখেন আমি কিন্তু সব জায়গায় এরকম মানে স্টার্ট টাইমের পাশে একটা ফাঁকা রাখছি, সেটা হচ্ছে এন্ড টাইম লেখার জন্য। তো দেখেন আমরা কি করছি, স্টার্ট টাইম 3 ছিল, এন্ড টাইম 4, মানে স্টার্ট টাইমের পর এন্ড টাইম দিলাম। কখন এন্ড হবে, যখন আমি দেখবো ওই ভার্টেক্স থেকে আর কোনো জায়গায় যাওয়ার ওয়ে নাই। সবাই কি বুঝতে পারতেছেন, বলতেছে একটা না, মানে কোনো সমস্যা হলে বলবেন। বোঝা যাচ্ছে তো, তাই না? আমরা পুরো ঘটনা দেখলে বুঝতে পারবো। এখন যখন এইটার সাথে আমার কাজ শেষ, আমি করব কি, এর যে প্যারেন্টস, সেই প্যারেন্টস এর কাছে ফিরে যাব। আর প্যারেন্টস এর কাছে ফিরে গেলে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে বি থেকে তো এই পথে যাওয়া যেত, এটা তো আমরা দেখে ফেলছি, এখন বাকি হচ্ছে এই পাথ। তো আমি করব কি, এখন ইতে আসবো। ইতে যদি আসি, এখন দেখেন ই এর টাইম হবে হচ্ছে, এর স্টার্ট টাইম হবে হচ্ছে 5, আমাদের টি এখন 4 ছিল। তারপরের টাইম স্টেপ আমি কি করছি, বি থেকে অন্য যে জায়গায় যাওয়া যায় সেখানে গেছি, ইটা সে আগের মতো গ্রে হয়ে গেছে। আমাদের এখন দেখতে হবে এই ই থেকে কই কই যাওয়া যায়। আচ্ছা, তো দেখা যাবে যে ই থেকেও আসলে যাওয়ার কোনো ওয়ে নাই। তো আমি করছি কি, কোনো একটা নোট থেকে যখন কোনো জায়গায় যাওয়ার ওয়ে থাকে না, মানে তার মানে হচ্ছে আমার ওই নোডের কাজ শেষ। নোডের কাজ শেষ হলে ওটাকে কালো করে দিতে হয়, কালো করে দিয়ে কোন টাইমে শেষ হলো সেই টাইমটা বলে দিতে হয়। আচ্ছা, ই এর কাজ যখন শেষ হবে, সে তখন আবার প্যারেন্টস এর কাছে ব্যাক যাবে। এখন দেখেন 2 থেকে আর কোনো জায়গায় যাওয়ার মানে আমাদের আর কোনো পথ নেই। পথ না থাকা মানে হচ্ছে আমার 2 এর কাজ শেষ। 2 এর কাজ শেষ হলে দেখেন আগে টাইম ছিল 6, এখন যখন 2 এর কাজ শেষ হয়ে যাবে তখন আমি করব কি, এর এন্ড টাইম হবে এখন হচ্ছে 7 লিখে এখন আমি হচ্ছে একে চলে যাব। আমরা এখন একে চলে গেছি। তো দেখেন 1 থেকে আমাদের আসলে এই পথটা ডিসকভার করা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আবার 1 থেকে হচ্ছে এই নোডে যাওয়া যায়, এই যে এই ই। এখন ই নোডটা তো অলরেডি ডিসকভার, তার মানে হচ্ছে এই দিকে যে লাভ নেই, এটা হবে না। আর একটা মাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে ডি। তো ডিতে যাব। এখন টাইম হবে হচ্ছে 8 নাম্বার টাইম, সোফার 7 টাইম স্টেপ পর্যন্ত হয়ে গেছে। তো এখানে 8 হবে। 8 হয়ে আমাকে দেখতে হবে যে 8 থেকে কই কই যাওয়া যায়, মানে সরি ডি থেকে কই কই যাওয়া যায়। তো ডি থেকে যাওয়া যায় হচ্ছে একটা মাত্র জায়গাতেই যাওয়া যায়, সেটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা এক্সপ্লোর করব, স্টার্ট টাইম দিব, এটাকেও গ্রে রাখবো। তারপর দেখবো হচ্ছে এই এফ থেকে কই কই যাওয়া যায়। তো এফ থেকে আসলে যাওয়ার জায়গা নাই, এই ইতে যাওয়া যেত কিন্তু ই অলরেডি ডিসকভার্ড হয়ে গেছে। তো আমি করবো কি, এফ এর কাজ আমি শেষ করে দিব। এফ এর কাজ শেষ করে এখানে ওই যে ফিনিশিং টাইম দিয়ে দিব, কালো করে দিব, কোনো জায়গায় যাওয়ার নেই। তারপর আমরা ব্যাকে যাব, তারপর আমরা ডিতে চলে যাব। এখন ডিতে গিয়ে দেখবো আসলে ডি থেকেও আসলে যাওয়ার কোনো জায়গা নেই। তো ডিও আমাদের কালো হয়ে গেছে। এই টাইম দেখেন বাড়তেছে, এই শেষ হয়েছে হচ্ছে 10-এ,
এ শেষ হয়েছে হচ্ছে 11-তে। এখন এ যখন ব্যাক যাবে এতে, এখন দেখেন এইটা যখন ব্যাক চলে যাবে, আমার আসলে এ থেকে যাওয়ার আসলে আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে এটাকে শেষ করে দেব। আচ্ছা, এখন দেখেন তারপরে করতে হবে কি, আমাকে দেখতে হবে কোন ভার্টেক্স বাকি আছে। এখন দেখেন ভার্টেক্স বাকি আছে হচ্ছে এইটা, তো আমাকে এইটাকে এক্সপ্লোর করা শুরু করতে হবে। তো এটা শেষ করলাম হচ্ছে 12-তে, 12-তে শেষ করার পর এটা এক্সপ্লোর করলাম হচ্ছে 13 নাম্বার সময়। এটাকে কিন্তু কারো থ্রুতে করি নাই, আমার গ্রাফের সবগুলো নোডের লিস্ট আমার কাছে আছে। আমি করব কি, গ্রাফের সবগুলো নোডের লিস্ট থেকে দেখবো কারা কারা বাকি আছে, সেখান থেকে যে কোনো একটা আমি চুজ করে নিব, এরকম একটা ওয়ে। ঠিক আছে, তো আমি করলাম কি, আমার গ্রাফের মধ্যে বাকি ছিল দুটা নোড জি আর এইচ। আমি করলাম কি, এখান থেকে জিটাকে চুজ করে নিলাম, জিটাকে চুজ করে নিয়ে এখন এটাকে এক্সপ্লোর করা শুরু করছি। টাইম হচ্ছে 13, মানে 13 নম্বর টাইম স্টেপে আমি জিটাকে এক্সপ্লোর করেছি। তো এক্সপ্লোর করার পর আমাদের কাজ হচ্ছে কোথায় কোথায় যাওয়া যায় সেটা বের করা। তো যাওয়া যায় একটা দিকেই এইচ, তো এইচটাকে আমরা ডিসকভার করব। এটাকে ডিসকভার করব হচ্ছে 14 টাইম স্টেপে। তো 14 টাইম স্টেপে আমি ডিসকভার করার পর দেখবো আসলে এখান থেকে যাওয়ার আর কোনো জায়গা নেই। এই এজ দিয়ে ইতে যাওয়া যেত, কিন্তু ই তো অলরেডি ডিসকভার্ড। তো আমরা কি করব, এখন এর কাজ শেষ, এটাকে ওই যে 15 লিখে এটাকে কালো করে দিব। কালো করে দিয়ে আমাদের এখন ওই অরিজিনাল প্যারেন্টস এর কাছে ব্যাক যেতে হবে। এখন এই প্যারেন্টস থেকে আসলে অনেক জায়গায় যাওয়া যেত, এখানেও যাওয়া যেত, এখানেও যাওয়া যেত, কিন্তু আনফরচুনেটলি এগুলো অলরেডি ডিসকভার্ড। তো আসলে এই পদগুলোর আর কোনো কাজ নেই। আমাদের করতে হবে কি, এই সেখানে 16 লিখে কালো করে দিতে হবে। এখন দেখেন আমাদের এই ভার্টেক্সের সব নোড কালো হয়ে গেছে, তার মানে আমাদের সব নোড নিয়ে কাজ শেষ, আমাদের পুরো গ্রাফটা ট্রাভেল করা শেষ। তো যে সিমুলেশন দেখলাম, এটা সবাই বুঝছেন কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, আমি কোডে যাব, কোড দেখলে আরো সুবিধা হবে, বাট আরো বুঝতে পারবো আমরা। বাট সিমুলেশন দেখে কোনো কনফিউশন হয়েছে কিনা কোনো স্টেপে? বুঝতে পারছি স্যার। স্যার আমাদের পরীক্ষায় কি সিমুলেশন আসবে? আসতে পারে, পরীক্ষায় কি আসবে না বিষয়ে তো ধরুন নিজের আগে যেরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, ওই রকম কোশ্চেনই তো আপনাদের মিডে আসছে, তাই না? মানে মিডের আগে একটা যে ডেমো কোশ্চেন দিয়েছিলাম, বলতে গেলে তো হুবহু অনেক কোশ্চেনই তো সেম আসছে। তো এরকম একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আপনি বুঝতে পারবেন যে কি কি আসবে, কি টাইপের কোশ্চেন আসবে। ওটা থেকে প্র্যাকটিস করলে মোটামুটি মনে করেন 50% কোশ্চেন আপনি সেম প্যাটার্নের পেয়ে যাবেন আপনার পরীক্ষায়। তো আপনার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা একেবারে অজানা থাকবে না। আমি পরীক্ষার আগে একটা ডেমো কোশ্চেন, আগের বছরের ফাইনালের কোশ্চেন, আমাদের যে কোর্সের যে কোঅর্ডিনেটর কিন্তু আগেও ক্লাস নিছে বা আগের বারও কোর্স নিছে, সো কোশ্চেন প্যাটার্ন অনেকটা সেম থাকে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই যে একেবারে ব্র্যান্ড নিউ কোনো কোশ্চেন হবে, এরকম হবে না। পরীক্ষার আগে জানতেই পারবেন যে কেমন কোশ্চেন হবে। আর সিমুলেশন আসা হয়, মানে সিমুলেশন দেওয়া হয় আর কি। স্যার এই গ্রাফটা কি স্যার হচ্ছে মানে হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ ছিল এটা? এটা ডিসকানেক্টেড বলা যাবে না, ডিসকানেক্টেড, এটাকে ডিসকানেক্টেড বলা যাবে, এখান থেকে ডিসকানেক্টেড বলা যাবে। কেন? দেখেন এ ইন্ডেক্স থেকে শুরু করে আমি কিন্তু আসলে সব ইন্ডেক্সে পৌঁছাতে পারি না, ঠিক আছে? এখন এটা আসলে এ ভার্টেক্স থেকে শুরু করলে ডিসকানেক্টেড হয়ে যায়, আমি জি আর এইচ এ পৌঁছাতে পারি না, ঠিক আছে? তো এটাই হচ্ছে, মানে আপনি ঠিক বলছেন, যেহেতু ডিসকানেক্টেড গ্রাফ সেই জন্য আসলে এই যে আলাদা করে শুরু হয়েছে। তো আমরা দেখবো যে আসলে ব্যাপারটা কি, কেন এটার রেজাল্টে কি উৎপন্ন হয় সেটা দেখব। আচ্ছা, তো আমরা যদি সিমুলেশন বুঝে থাকি তখন আমাদের এখন তো ব্যাকে যেতে হবে, ব্যাকে আসলে কোডটা দেখতে হবে। তো যেহেতু অনেক সিমুলেশন, অনেকগুলো কাপ দিতে হবে। আচ্ছা, তো আপনারা হয়তো বুঝে গেছেন, একটা জিনিস বুঝে গেছেন, সেটা এরকম ব্যাপারটা অনেকটা রিকার্সিভের মতো। ব্যাপারটা কিরকম রিকার্সিভ কেন? ব্যাপারটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে এই ভার্টেক্সটাকে গ্রে করে এটা থেকে যে কাজ করি, এটার থেকে যেটাকে আমরা এক্সপ্লোর করি
বিটাকে গ্রে করে কিন্তু বি থেকেও সেম কাজ করি। তার মানে হচ্ছে এটা ধরে নিতে পারেন একটা ফাংশন সে রিকার্সিভলি কল হচ্ছে সবগুলো নোডের উপর। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা নোড যখন গ্রে হয়ে যায় সেখান থেকে আমি সেম কাজ করারই চেষ্টা করি, তার সবগুলো পাথ ভিজিট করার চেষ্টা করি। একটু মাথায় রাখেন এখানে একটা রিকার্সিভ একটা ফাংশন ব্যাপার আছে এর মধ্যে, এই ফাংশন এই ডিএফএস এর মধ্যে। তো ফাংশনটা কিরকম, ডিএফএস একটা গ্রাফ ইনপুট দিব। তো প্রথমে হচ্ছে সবগুলা নোড আমরা হচ্ছে হোয়াইট করে দিচ্ছি, আর আমাদের টাইমারটা স্টার্ট করতেছি। টাইমার মনে করেন, এই টাইম মনে করেন একটা গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, একটা গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, তারপর আমরা কি করছি, আমরা সবগুলো ভার্টেক্সের জন্য চেক করতেছি যে আমাদের ভার্টেক্সের কালারটা হোয়াইট কিনা। যদি হোয়াইট হয় তাহলে সেখান থেকে আমরা হচ্ছে ডিএফএস কল করতেছি, ডিএফএস ভিজিট একটা ফাংশন কল করতেছি। তার মানে কাহিনীটা অনেকটা এরকম, প্রথমে আমি আমার এই সবগুলো নোটকে হচ্ছে হোয়াইট করে ফেলছি, পরে এখানে হচ্ছে ব্লুটাকে হোয়াইট ধরে নেবেন। তারপর আমরা করব কি, যে হোয়াইট ভার্টেক্স থেকে যে কোনো একটা ভার্টেক্সকে চুজ করব, চুজ করে সে আমাকে সেখান থেকে কাজ করা শুরু করবে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন ডিএফএস ভিজিটটা দেখি, যেটা আমরা দেখলাম ডিএফএস ভিজিটটা কি। তো যখন একটা নোটকে আমরা প্রথমে ভিজিট করি, আমার ফার্স্ট কাজ কি হয়, ফার্স্ট কাজ হচ্ছে নোটটাকে গ্রে করে ফেলা, মানে ওটাকে আমি এক্সপ্লোর করা শুরু করছি। তারপর কি করতে হয়, ওই টাইমারটাকে এক বাড়াতে হয় এবং হচ্ছে ওই নোডের স্টার্ট টাইমটাকে সেট করে দিতে হয়। মনে আছে তো, আমরা একটা নোডকে গ্রে করার পর এখানে একটা টাইম লিখতাম 1 বা কিছু একটা লিখতাম, ঠিক আছে, এটা আমরা বলছি স্টার্ট। ঠিক একইভাবে এন নামের একটা অ্যারে আছে যেখানে হচ্ছে এই এন টাইমটা আমরা লিখবো। আচ্ছা, তো স্টার্ট টাইম বলার পর আমরা কি করতাম বলেন তো, আমরা দেখতাম হচ্ছে এই নোড থেকে যতগুলা এজ বেরোইছে এই এজ গুলো থেকে যে কোনো একটা এজ আমরা সিলেক্ট করতাম। তার মানে হচ্ছে আমাদের এই ইউ থেকে যতগুলো আউটগোয়িং এজ আছে সবগুলো এজের জন্য দেখতে হবে এই যেই নোডে যাচ্ছে, এখানে অবশ্যই এটা হচ্ছে ইউ দেওয়া, তো এখানে ইউ দিই। তো ইউ থেকে ভি যেখানে যাওয়া যাচ্ছে সেই ভি এজটা হোয়াইট কিনা। যদি হোয়াইট হয় তাহলে আমরা রিকার্সিভলি ওটা আবার ভিজিট করব। সেম ফাংশন দেখেন, ডিএফএস ভিজিট এই ফাংশনটাও করে দেওয়া। তার মানে হচ্ছে ইউ থেকে যেখানে যাওয়া যায় সেখানে আমি একই কাজ করা শুরু করব। তার মানে হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়া যায়, তাহলে আমি টাইম বাড়াই, এখন ভি এর এখানে স্টার্ট টাইম লিখবো, এটাকে গ্রে করে দিব। ভি থেকে আমরা দেখবো কারা কারা আউটগোয়িং এজ আছে। এই মানে সেম কাজ বারবার করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার ইউ এর সবগুলা আউটগোয়িং এজ ফিনিশ হয়ে যায়। আচ্ছা, যখন সবগুলা এই আউটগোয়িং এজ ফিনিশ হয়ে যাবে তখন আমার কাজ কি হবে, যখন একটা নোডের কাজ শেষ হয়ে যায় আমরা ওই নোডের কালারটাকে কালো করে দিই। কালো করে দেওয়ার পর কি করতে হবে, এই যে টাইমটা ছিল টাইমটাকে আমরা এক বাড়াবো। তার মানে হচ্ছে এখন এই গ্লোবাল ভেরিয়েবল টাইমের যে ভ্যালু সেখান থেকে এক বাড়িয়ে আমরা হচ্ছে এই এন টাইমে লিখে দিব। লিখে দিলে আমাদের আসলে এই ডিএফএস ভিজিট শেষ। এটাই হচ্ছে কাহিনী। তো অনেক সিম্পল অ্যালগরিদম, আমাদের বিএফএস এর তুলনায় অনেক অনেক সিম্পল অ্যালগরিদম। সবাই বুঝতে পারছেন এটা, মানে অ্যালগরিদমটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে সোজা আছে, একেবারে সোজা আছে। আমাদের আসলে বিএফএস এর তুলনায় অনেক সোজা। বিএফএস এ কিউ লাগতো, পুশ আপ করা লাগতো, এগুলো আসলে এখানে কিছু নাই, এটা রিকার্সিভ কলের মাধ্যমে হয়। তো এটা আরো সিম্পল বা নরমাল আর কি। বিএফএস টাই নরমাল না, আসলে আমাদের কিউ ইউজ করা লাগে, এটা রিকার্সিভলি আসলে একটা লাইন দিয়ে সবগুলোকে এক্সপ্লোর করে ফেলে। ওকে, তো একটু চিন্তা করে আমাকে একটু বলেন কোন জিনিস বুঝেন না এমন আছে কিনা, কারণ একটু চিন্তা করার টাইম না দিলে আসলে প্রশ্ন করতে পারবেন না। একটু দেখেন সবকিছু বুঝছেন কিনা।
ওকে, তাহলে মনে হয় না কারোর এরকম প্রবলেম আছে, আমরা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, তো আমাদের ওই যে বিএফএস এর মতোই এখানে ওই সেম টাইম কমপ্লেক্সিটি ও অফ বি প্লাস ই, ঠিক আছে। আমরা প্রতিটা নোড একবার করে ভিজিট করি এবং প্রতিটা এস কে একবারই দেখি, এই জন্য হচ্ছে এটা বি প্লাস ই আর কি। আচ্ছা, তো এই সিমুলেশনটা আমরা দেখেছি, তো আর না। তো আমরা দেখবো যে এই বিএফএস এর অ্যালগরিদমটা রান করার পরে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট কাইন্ড অফ এজ পাই। আমরা দেখি এজ গুলা কি। তো ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রি এজ। ট্রি এজ মানে কি? ট্রি এজ মানে হচ্ছে যে এজ গুলো দিয়ে ট্রাভেল করার পর আমরা আসলে অ্যাকচুয়ালি নতুন একটা নোট পাইছি। আপনাদের হয়তো মনে আছে আমরা এ থেকে বি তে যাই, বি থেকে সি তে গিয়েছিলাম। তো এই এজ গুলো আসলে অ্যাকচুয়ালি আমরা নতুন একটা নোড এক্সপ্লোর করার জন্য কাজ মানে আমরা ইউজ করেছি। দেখেন কিন্তু এই যে ব্লু কালার যেটা আছে মানে এ থেকে ইতে যে এজটা, যদিও এই এজটা দিয়ে এ থেকে ইতে যাওয়া যায়, আমরা কিন্তু এই এজটা ইউজ করতে পারিনি, তাই না? আমরা কারণ হচ্ছে বি অলরেডি ই কে এক্সপ্লোর করে ফেলেছিল। তার মানে ট্রি এজ মানে এখানে যে ওই যে একটা কালার স্পেশাল ব্রাউন কালার, ওটা অবশ্য অ্যাকচুয়ালি হোয়াইট হবে, এটাকে হোয়াইট এজ বলে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এখানে একটা কালার দেওয়া লাগছে। তো হোয়াইট এজ বা ট্রি হচ্ছে ওই সমস্ত যেগুলাকে অ্যালগরিদম কাজে লাগাইছে নতুন ভার্টেক্স ডিটেকশনের জন্য। এখানে দেখেন, এখানে এই স্লাইডে যতগুলা এই বাদামি কালার বা ওই কালারের একটা এজ আছে, সবগুলাই দেখেন নতুন করে একটা ভার্টেক্স ডিসকভারের জন্য ইউজ করা হয়েছিল অ্যালগরিদমের মধ্যে। এবং আমি যদি এই এজগুলো একসাথে লাগাই তো দেখেন আমরা এরকম একটা ট্রি পাবো। এ থেকে আমরা বি তে গিয়েছিলাম, এ থেকে আমরা ডি তে গিয়েছি, দেখেন। তারপরে বি থেকে আমরা গিয়েছি সি তে, বি থেকে আমরা গিয়েছি ই তে, তারপরে ডি থেকে গেছি এফ এ। আবার দেখেন আমাদের এই জি কিন্তু আমাদের আলাদা করে শুরু করা লাগছিল, তো আলাদা করে জি এসে এইচ আছে। আচ্ছা, তো ব্যাপারটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ট্রি এজ। তো আরেকটা যে এজ আছে সেটাকে বলা হচ্ছে ব্যাক এজ। ব্যাক এজ মানে কি? আপনার যে ট্রিটা তৈরি হলো বিএফএস দিয়ে, এই যে একটা ট্রি তৈরি হয়েছে, প্রথমে এ থেকে, এ হচ্ছে আমাদের সোর্স বা সবার প্যারেন্টস, তারপরের স্টেপ আছে হচ্ছে বিডি, তারপরের স্টেপ আছে হচ্ছে সিইএফ, তার মানে হচ্ছে এর চাইল্ড হচ্ছে বিডি, এর ইমিডিয়েটলি পরে আছে। আমরা এটাকে যদি প্যারেন্ট বলি তাহলে এগুলো আমাদের চাইল্ড নোড, এদের চাইল্ড হচ্ছে আবার এগুলা। তো ব্যাক এজ হচ্ছে এমন এজ যদি চাইল্ড থেকে প্যারেন্টস এর দিকে কোনো এজ থাকে, তার মানে যদি আমাদের এরকম কোনো এজ থাকতো, মনে করেন ই থেকে বি এর দিকে একটা এজ আছে, অথবা এফ থেকে এর দিকে এজ আছে, তার মানে আমাদের যে ট্রিটা তৈরি হলো সেই ট্রিতে যদি নিচ থেকে উপরের দিকে চাইল্ড থেকে প্যারেন্টসদের দিকে যদি কোনো এজ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক এজ। যেমন ধরেন এখানে সি থেকে এ এর দিকে একটা এজ আছে, তো এসি কিন্তু ডিসকভারি হয়েছে হচ্ছে এ এর থ্রুতে, এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে গেছি, এখন সি থেকে এ তে আসতেছে। তো এটা কি হয়েছে? একটা চাইল্ড তার প্যারেন্টস এর দিকে একটা এজ পাঠাইছে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক এজ। আর ব্যাক এজ থাকা মানে হচ্ছে আমার গ্রাফে একটা সাইকেল আছে, এই দেখেন সাইকেল বলতে দেখেন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ। ব্যাক এজ থাকা মানে হচ্ছে আমার গ্রাফে একটা সাইকেল আছে কোনো না কোনো জায়গায়। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা বলবো ফরওয়ার্ড এজ। ফরওয়ার্ড এজ মানে হচ্ছে আমরা যদি ট্রিটা খেয়াল করি, আমাদের ট্রি এইখানে, এখন দেখেন এ এর ইমিডিয়েট চাইল্ড বা এ থেকে যাওয়া যায়, আমরা যাই হচ্ছে বি আর ডি তে, বি আর ডি। এখন বি এর চাইল্ড হচ্ছে এ ই,
বি থেকে আমরা ইতে গেছি, বি থেকে ইতে গেছি, বি থেকে ইতে গেলাম। এখন দেখেন একটা এজ আছে যেটা কিনা এ থেকে যায় ইমিডিয়েট চাইল্ড বাদে আরো দূরের চাইল্ডের সাথে সংযোগ স্থাপন করে। তার মানে হচ্ছে আমার চাইল্ডের চাইল্ড বা তারও পরের কোনো চাইল্ডে যদি উপর থেকে একটা এজ আসে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড এজ। তার মানে একটা নোড থেকে যদি তার ইমিডিয়েট বাচ্চা কাচ্চা বা ইমিডিয়েট যে চাইল্ড সেটা বাদে যদি তার নিচে একটা এজ চলে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ফরওয়ার্ড এজ। তার মনে করেন দাদা থেকে কোনো যদি এজ আসে বা তারও আগের কোনো অ্যানসেস্টর থেকে যদি কোনো এজ আসে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ফরওয়ার্ড এজ। যেমন ধরেন এ থেকে এফ এর দিকে যদি কোনো এজ থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম হচ্ছে ফরওয়ার্ড এজ। আবার মনে করেন আমাদের গ্রাফটা যদি বড় হতো, এখানে মনে করেন আরো অনেকগুলা নোড আছে, মনে করেন এখানে নোড আছে মনে করেন যে এটা মনে করেন আই, এখান থেকে মনে করেন আছে ধরেন কে। ওই অবস্থায় যদি এই বি থেকে এই যেতে একটা এজ থাকতো, এই এজটা হতো হচ্ছে ফরওয়ার্ড এজ। ফরওয়ার্ড এজ মানে হচ্ছে বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে এজটা। আমাদের মনে করেন আমার আর আমার চাইল্ডের মধ্যে আমার সংযোগ থাকার কথা, আমি করছি কি আরো এক স্টেপ অ্যাডভান্স হয়ে তাদের চাইল্ডের সাথে আমি সংযোগ স্থাপন করছি, এই জন্য এটাকে বলতে হচ্ছে ফরওয়ার্ড এজ। আচ্ছা, লাস্ট যে কাইন্ড অফ এজটা আছে, হ্যাঁ বলেন বলেন। ফরওয়ার্ড এজের ক্ষেত্রে কি শুধুমাত্র এক স্টেপ বেশি হতে হবে? না 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 না, অনেক স্টেপ হতে পারে। যেমন ধরেন আমি এরকম করতে পারি সোর্স থেকে ডিরেক্টলি এ থেকে যদি আইতে চলে আসতে পারতাম। জি স্যার, এটাই মানে ব্যাপারটা হচ্ছে আমার ইমিডিয়েট চাইল্ড বাদে যদি তাদের পরবর্তী বংশধর যেখানে যাক সেখানে যদি একটা এজ চলে যায় তাহলে সেটা হচ্ছে ফরওয়ার্ড এজ। তার মানে হচ্ছে এরকম মনে করতে পারবেন যে এই এজটা আমাকে একটু বেশি দূরে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল এজ গুলোকে হচ্ছে আমার চাইল্ডের কাছে, কিন্তু সে আমাকে আরো বেশি দূর অ্যাডভান্স করে নিয়ে যাচ্ছে। ওই এজ ধরনের এজ হবে হচ্ছে ফরওয়ার্ড এজ। স্যার ব্যাক এজের ক্ষেত্রে কি হচ্ছে একদম সোর্সের কাছে যেতে হবে নাকি ইমিডিয়েট প্যারেন্টের কাছে ব্যাক করলেও চলবে? যেমন ইমিডিয়েট প্যারেন্টসের কাছে ব্যাক করলেও চলবে। তার মানে হচ্ছে এরকম আর একটা এজ পাইতাম ই থেকে বি, সেটা হচ্ছে ব্যাক এজ। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু আমরা হচ্ছে ডিএফএস এর ক্ষেত্রে এই এজ গুলো দেখছি স্যার, বিএফএস এর ক্ষেত্রে তো সেম এই এজ গুলো থাকা পসিবল ছিল। বিএফএস এর ক্ষেত্রে আসলে এত বেশি মানে এত ধরনের এজ রাইজ করে না। কারণ হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, আমি প্রথমেই আমার মানে যে নোট থেকে শুরু করছি সেই নোট থেকে যেসব জায়গায় যাওয়া যায় সেগুলো আসলে ডিসকভার করে ফেলি। তার মানে মনে করেন এখানে যে একটা ফরওয়ার্ড এজের কথা বলছি, আমি সবগুলো কেটে দিই, এখানে সবগুলো একটু অনেক যে ফরওয়ার্ড এজের কথা আমি তুললাম, ফরওয়ার্ড এজ আসলে বিএফএস এর তৈরি হওয়ার কথাই না। কারণ আমি যখন আমাদের এ থেকে ডিসকভার করা শুরু করব, প্রথম স্টেপে আসলে ইটা ডিসকভার হয়ে যাবে। মানে বিএফএসটা আসলে এত টাইপের এজ প্রডিউস করে না। ঠিক আছে, চিন্তা করেন আমি যদি এই সেম অ্যালগরিদম চালাইতাম এই গ্রাফের উপর, ইটা কিন্তু ফার্স্ট স্টেপেই ডিসকভার হয়ে যেত। ফার্স্ট স্টেপেই ডিসকভার হয়ে যেত, কারণ আমাদের ফার্স্টে দেখতে হতো হচ্ছে এই এ থেকে কোন কোন জায়গায় যাওয়া যায়। এ থেকে যাওয়া যায় সব জায়গায়, যত জায়গায় যাওয়া যায় সব জায়গায় আসলে ডিসকভার হয়ে যেত ফার্স্ট স্টেপে। তো আসলে এত ধরনের এজ, ব্যাক এজ, ফরওয়ার্ড এজ, এগুলো আসলে তৈরি হতো না। ঠিক আছে, ওকে। তো লাস্টে যে এজটা সেটাকে বলে হচ্ছে ক্রস এজ। তো ক্রস এজ সবসময় তৈরি হবে না, বা এটা খুবই রেয়ার। তো একজন যেটা পয়েন্ট আউট করলেন, যদি আপনার গ্রাফ ডিসকানেক্টেড হয়, আপনাদের হয়তো মনে আছে যে আমরা এ থেকে যখন শুরু করেছিলাম, এ থেকে শুরু করে আমরা এই সবগুলা নোড ডিসকভার করে ফেলেছিলাম। তারপরে আমাদের আবার এই নতুন করে জি কে ডিসকভার করা লাগে, তারপর জি থেকে এইচ ডিসকভার হয়। এখন দেখেন এই আমরা যদি দেখি, এই দেখেন দুটো আলাদা ট্রি হয়েছে, এটা একটা আলাদা ট্রি হয়েছে, এইটার একটা ট্রি হয়েছে। তো ক্রস এজ হচ্ছে এমন এজ যে এজ গুলা হচ্ছে আন্ত ট্রি। তার মানে জি আর এইচ একটা ট্রি ছিল, এই উপরেরটা একটা ট্রি ছিল।
এই দুটা ট্রির মধ্যে যে এজ গুলা থাকে, যে ব্লু কালারের যে এজ গুলো এই দুটা ট্রির মধ্যে আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রসেস। এটা বোঝা অনেকটা সিম্পল, যে আমাদের যদি দুটো আলাদা ট্রি হয়, এই দুটা ট্রির মধ্যবর্তী যে এজ গুলো সেগুলো হবে হচ্ছে ক্রসেস। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, যে দুটো আলাদা ট্রি হতে হবে তা না। আমি যদি একটু কালিগুলো মুছে দিই। একটা খেয়াল করেন, আমার আগে স্লাইড গুলো দিলে বেশি ভালো বোঝা যাবে। এটা সেটা হচ্ছে, দেখেন আমার এ থেকে এই পাশ, এইটা একটা মনে করেন বংশধর টাইপের। এই বি থেকে এই পাশে যেটা, সেটাও আরেকটা বংশধর টাইপের। এই পাশ থেকে এই দিকে যদি কোনো এস থাকে, মানে এক বংশধর থেকে আর এক বংশধরের যদি কোনো একটা এস থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রসেস। ঠিক আছে? তারপরে মনে করেন আমরা যদি সবাই কি বুঝতে পারছেন এটা? মানে একটা ট্রি থেকে একটা ট্রি তো অবশ্যই, আবার আমার যদি দুটো আলাদা লাইন থাকে, মনে করেন একটা লোকের দুটো ছেলে ছিল, তাদের আবার বাচ্চা কাচ্চা আছে, তো এটা আরেকটা ধরেন দুটো আলাদা বংশের লাইন হলো, এদের মধ্যে যদি কোনো এস থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রসেস। যেমন এখানে দেখেন এই ক্রসেস গুলো আছে, এই দেখেন বি থেকে ইতে এটা হচ্ছে আলাদা বংশ, এফ থেকে ইতে এটা আলাদা বংশ, তো এই এস গুলা হচ্ছে আমাদের ক্রসেস। আবার দেখেন এই বি এর দুটো চাইল্ড আছে সি আর ই, এটা হচ্ছে দুটো আলাদা বংশের লিনিয়েজ তৈরি করবে নিচে। ই থেকে সিতে যেই এসটা যাবে সেটা হবে হচ্ছে ক্রসেস। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আচ্ছা, তো স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটু ইমার্জেন্সি কারণে লিভ করা লাগতেছে, আমি কি আইডিটা লিখে দিয়ে যাব? হ্যাঁ যান, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, তো আপনারা এটা বুঝতে পারছেন যে এই এই ডিএফএস এ যখন চালানো হয়েছিল, তখন আসলে প্রথমে এ থেকে বি ভার্টেক্সটা ডিসকভার করা হয়েছিল। তো আসলে এ থেকে যে বি ডিসকভার হবে এমন না, আমরা চাইলে এ থেকে ই ডিসকভার করতে পারতাম, তখন তখন এখানে নতুন করে নতুন ধরনের ট্রি তৈরি হতো, অথবা এ থেকে ফার্স্টে আমরা ই ডিসকভার করতে পারতাম, তখন সেখানে একটা অন্য আরেকটা ট্রি দেখা যেত। যে কি করা আছে এখানে হচ্ছে লাস্টে এই যে ছবিটা, এই ছবিটা করা আছে হচ্ছে আমার এ থেকে যদি ফার্স্টে আমরা ডি ডিসকভার করতাম, মানে একটা ডিফারেন্ট চয়েস নিয়ে বানানো আছে আর কি, নতুন করে যে কিভাবে হতো, নতুন ডিফারেন্ট কি হতো আর কি। এবং সেই ট্রির জন্য আলাদা করে কোনগুলো ব্যাক এজ হবে, কোনগুলো ফরওয়ার্ড এজ, কোনগুলো ট্রি এজ, এগুলা আমাদের হচ্ছে কালার করে দেওয়া আছে। এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, বা আপনারা একটু পড়ে পড়ে বুঝতে পারেন যে কি কি হয়েছে। আচ্ছা স্যার বলেন। ট্রি এজ বাদে বাকি এজ গুলোর কি কাজ লাগতে পারে? আমাদের তো হচ্ছে গ্রাফ ট্রাভার্সালের ক্ষেত্রে তো বাকি এজ গুলোর কোন মানে যে ফরওয়ার্ড এজ, ক্রস এজ, এগুলোর কোন কাজ দেখতেছি না স্যার, মানে এগুলো কি কাজে ব্যবহৃত হবে? এই সবগুলো এজের এক্সপ্লিসিট কাজ আছে এরকম না, ঠিক আছে? ট্রি এজ লাগতেছে, আমি বললাম এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ট্রি যেটা তৈরি হচ্ছে এটা। তারপর আমি একটু বললাম যে ব্যাক এজ হচ্ছে বোঝাইতে সাইকেল আছে কিনা, কিন্তু সবগুলো এরকম ক্রস এজ বা ফরওয়ার্ড এজ এগুলোর আসলে আমরা এক্সপ্লিসিট কোনো আমাদের কাজ নেই। কিন্তু এই এজ গুলা কি মিনিং করে, আমাদের আমাদের গ্রাফে তো অনেকগুলো এজ পড়ে আছে, সেগুলো কোন ক্যাটাগরি সেটা আমাদের বুঝতে হবে। যে একটা এজ আছে, এটার আসলে কি করতেছে, এটা আসলে দুটো আলাদা ট্রির মধ্যে সংযোগ স্থাপন করতেছে, এটা মিনিং এটা। তারপর মনে করেন এই এজটা আমি তো আমাদের অ্যাকচুয়াল ট্রিতে নাই, কিন্তু এটা আসলে কি করতেছে, এটা ফরওয়ার্ড এজ, তার মানে হচ্ছে পূর্ববর্তী কোনো বংশধর থেকে আমার ডিরেক্টলি কানেকশন চলে আসছে এরকম। মানে আসলে এজ গুলা নেচার কিরকম সেটা, এটা যে অ্যাকচুয়াল কাজ আছে কিনা এরকমটা আসলে না, ঠিক আছে? আমরা এজ এর নেচারটা জানতে চাচ্ছি। ওকে, তো এখানে
বলা আছে, সিদ্ধ কোড আমরা আগে দেখেছি। ওকে, তো ওই যে, ঠিক আগের মতো যখন আমরা সুডো কোড ইউজ করি তখন তো আমরা এরকম বলে দিই যে জাস্ট সব ভার্টেক্সের জন্য এটা করো অথবা সব আউটগোয়িং এজের জন্য এরকম করো। তো এটা তো বলা যাবে না, আউটগোয়িং এজটা পাবো কি করে সেটা তো আমাকে বলে দিতে হবে। তো নরমালি কি করতে হয় যে আউটগোয়িং এজেস পাওয়ার জন্য আমাদের আইদার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স অথবা অ্যাডজেন্সি লিস্ট ইউজ করতে হয়, তাই না? আমরা তো গ্রাফটাকে ওভাবে স্টোর করে রাখি। তো ওই তো আমরা দেখেছিলাম যে ওই অ্যাডজেন্সি লিস্ট যদি ইউজ করি তাহলে একটা ওই যে লিংক লিস্ট যেভাবে ট্রাভেল করতে হয় সেভাবে আসলে নোটগুলোকে আমরা এক্সপ্লোর করি। আর অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইউজ করলে আমরা হচ্ছে এই রোটা পুরোপুরি ট্রাভেল করি। এটা জাস্ট বিএফএস এর মতো। বিএফএস আর ডিএফএস এ আমাদের আসলে একটা গ্রাফের নোটগুলোকে অ্যাক্সেস করা বা গ্রাফের নোডের থেকে যে যে এজ গুলো বেরোছে সেগুলো অ্যাক্সেস করার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমি আর রিপিট করছি না। আচ্ছা, আপনারা করবেন যেটা সেটা হচ্ছে নিজেরা যখন এই বিএফএসটা করবেন তখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার ট্রাই করবেন। কি করে আমরা সাইকেল ডিরেক্ট করতে পারবো এটা যদিও বলে দিছি। কি করে আমরা অ্যালগরিদম চলাকালীন সময়ে ব্যাক এজ ডিটেক্ট করবো, কি করে আমরা একটা ট্রি এজ ডিটেক্ট করবো, তো কি করে আমরা বুঝবো এটা গ্রাফ ডিসকানেক্টেড অথবা ডিসকানেক্টেড না, এগুলো হচ্ছে আপনারা নিজেরা পড়ার সময় অ্যান্সার করার ট্রাই করবেন। আর যদি না পারেন আমাদের পরবর্তী ক্লাসে আমাকে একটু জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আজকে মনে হয় টপোলজিক্যাল শর্ট যে পুরো জিনিসটা পড়ানো সম্ভব হবে না, তো এটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। আর নেক্সট ক্লাসে আপনাদের একটা কুইজ হবে। কুইজটা হবে হচ্ছে এই গ্রাফের যতটুকু আমরা পড়েছি তার উপর, মানে হচ্ছে টপোলজিক্যাল সর্টিং এর আগ পর্যন্ত। সবাই বুঝতে পারছেন? স্যার কুইজটা মানডেতে নিলে হয় না স্যার? মানডেতে স্যার আমাদের মেকআপ ক্লাস আছে। মানডে যতটুকু ক্লাস আছে। জি স্যার। জি স্যার, মানডে নিলে স্যার বেটার হয় স্যার। আচ্ছা, তাহলে ওই দিন যদি তাহলে যদি স্যাটারডেতে যদি আমি টপোলজিক্যাল সর্টিং পড়াই ফেলি ওটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, কুল। ঠিক আছে তাহলে। স্যার তাহলে তো স্যার সানডেই ভালো ছিল স্যার, সিলেবাসটা কম থাকতো। স্যার ফাইনাল পরীক্ষা কবে? আপনাদের ফাইনাল পরীক্ষা কবে? জানুয়ারি 16। জানুয়ারি 16। আচ্ছা, মানডে নিলে 28 তারিখ হয়। আমি খুব ভালো করে আরেকটা সিটিং নিতে পারবো, আপনাদের কোনো সমস্যা নেই। মানডেই দেন, আপনারা পুরো গ্রাফটা করে দেন, তাহলে আপনাদের প্র্যাকটিসও ভালো হবে, একটু বড় সিলেবাস হলে ভালো হয়। স্যার আমাদের আরো 3টা সিটি হবে না স্যার? কয়টা নিয়েছি আপনাদের টোটাল? 2টা? 2টা। আচ্ছা ঠিক আছে, আমি কোনো প্রেশার দিব না, কিন্তু আসলে যদি 28 তারিখে নেই তাহলে একটা, যদি 10 তারিখে নেই তাহলে লাস্টের দিকে হচ্ছে লাস্টের দিনে আরেকটা নেওয়া যেতে পারে। তবে একটা যদি 28 তারিখে নেওয়ার পর তারপরেরটা নিলাম হচ্ছে 6 তারিখে, তারপরেরটা হয়তো একেবারে লাস্টে নিলাম, নেওয়া যেতে পারে, আমি ট্রাই করবো, ঠিক আছে? তো আমরা মানডেতে ইনশাল্লাহ যদি আমরা টপোলজিক্যাল মানে সানডেতে যদি টপোলজিক্যাল সর্টিংটা শেষ করে ফেলতে পারি, মানে আমি আশা করতেছি পারবো, তাহলে পুরো গ্রাফটার উপর একটা কুইজ হবে, ঠিক আছে? স্যার আরো টাইম আছে, আমি একাডেমিক ক্যালেন্ডার চেক করলাম, 24 থেকে ফাইনাল। হ্যাঁ, তাহলে খুব ইজিলি 3টা নেওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত তাহলে, মানে আজকে এই পর্যন্ত। আপনারা একটু নিজেরা একটু দেখবেন, আর দেখবেন যে আপনারা যদি সিমুলেশন দেখতে চান বা কিছু করতে চান, দেখবেন যে
ইন্টারনেটে অনেক 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 রিসোর্স আছে, ঠিক আছে? জাস্ট যদি একটু সার্চ দেন যে ডিএফএস সিমুলেশন বা কোনো কিছু লিখে সার্চ দিলে দেখবেন যে সিমুলেশন করার মতো অনেকগুলা গ্রাফ আছে, আপনাকে দেখায় দিচ্ছে অ্যান্সারগুলো কি। সো প্র্যাকটিসের জন্য আসলে ম্যাটেরিয়ালের অভাব নাই ইন্টারনেটে, বাট এই স্লাইডে অনেকগুলো সিমুলেশন আছে, এগুলো একটু দেখবেন। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে। আমরা নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ পড়াশোনা